পর্ব 548। অচেনা কল। প্রিয়াঙ্কা, তুই ইয়ার্কি মারছিস না তো? মিস্টার মল্লিক স্তম্ভিত মুখে দ্রুত শ্বাস নিতে নিতে কথাটা বললেন। টেনশনে উত্তেজনায় ওনার শ্বাস প্রশ্বাস ক্রমশ আরো দ্রুত পড়ছিল। সারা শরীরে যেন কারেন্টের স্রোত বয়ে যাচ্ছিল। প্রিয়াঙ্কা বাবার কথা শুনে রাগে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেই বলল, তোমার সত্যিই মনে হয় বাবা আমি এত বড় একটা ব্যাপার নিয়ে ইয়ার্কি মারবো? যা বলেছি সত্যিই বলেছি। মিস্টার নীল শুধু যে আমার বস তাই নয়, উনি রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর সিইও। এই কলকাতা শহরের অনেক বড় ব্যবসায়ী, যেমন মিস্টার কুশল, মিস পৃথা, এরা সবাই ওনার একটা ইশারায় উঠে বসে সব কাজ করে। না, এটা সত্যি হতে পারে না, এসব কি শুনছি আমি? মিস্টার মল্লিক সত্যি কথাটা কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। প্রচন্ড রাগ হচ্ছিল ওনার, গা গুলিয়ে উঠছিল, মনে হচ্ছিল যেন রক্তবমি হবে। এই সময় হঠাৎই ওনার চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল আর উনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সাথে সাথে পরিবারের বাকিরা মিলে তাড়াতাড়ি ওনাকে তুলে ভেতরে নিয়ে গেল। প্রিয়াঙ্কাও ভেতরে গেল বাবার সাথে। তবে প্রিয়াঙ্কার কাকা অমল মল্লিক এক দৃষ্টে হতবাক মুখে নীলের দিকে তাকিয়েছিলেন। উনি বুঝতে পারছিলেন না এত কথা শুনেও নীল শান্ত হয়ে সবটা শুনছিল কেন। ভেজা বিড়ালের ভান করে আচমকা ও নিজের সিংহের রূপটা সামনে এনে সবাইকে চমকে দিয়েছিল। অমল বুঝতে পারছিলেন নীলের ইশারায় যদি কুশল, পৃথারাও উঠে বসে তাহলে মল্লিক পরিবারকে সাপোর্ট দিয়ে এই জায়গায় আনা ওর বাঁ হাতের খেল। মল্লিক পরিবার নীলের কাছে একটা সামান্য ইঁদুরের মতো। এসব ভেবে অমল এবার কি করে ম্যানেজ দেবেন সেটাই প্ল্যান করছিলেন। তখনই মিস্টার মল্লিক আচমকা সজ্ঞানে দৌড়াতে দৌড়াতে বাইরে ছুটে এলেন। সোজা নীলের সামনে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখে টলতে টলতে ফাইনালি উনি মাথা ঝোঁকালেন আর ধীর গলায় বললেন, স্যার, নীল স্যার, আমরা অন্ধ ছিলাম, আপনার ব্যাপারে কিচ্ছু জানতাম না, তাই না বুঝেই আপনাকে এত কটু কথা শুনিয়ে ফেলেছি। প্লিজ আপনি রাগ করবেন না। কথাগুলো ধীর গলায় বললেও মনে মনে উনি খুব রেগে উঠেছিলেন। উনি বয়সে নীলের চেয়ে বড়, কিন্তু এই মুহূর্তে নিজের দোষেই ওনাকে নীলের সামনে এভাবে ঝুঁকে ক্ষমা চাইতে হচ্ছিল। উনি ভালো মতোই বুঝে গিয়েছিলেন যে এই সময় রাগারাগি না করে ক্ষমা চেয়ে নীলের সঙ্গে মিটমাট করলেই মঙ্গল, নইলে ওনার পরিবার সত্যিই পথে বসবে। তাই শরীর খারাপের তোয়াক্কা না করে ছুটে এসে আগে উনি নীলের কাছে ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে উঠলেন। এদিকে সামনে একজন বয়স্ক মানুষকে এইভাবে ক্ষমা চাইতে দেখে নীল বড় করে একটা শ্বাস নিয়ে বলল, মিস্টার মল্লিক, আপনাকে কিন্তু নিজেই নিজের সম্মান বাঁচিয়ে চলতে হবে। এইবার তো আমি মল্লিক পরিবারকে একটা ছোট শাস্তি দিলাম, কিন্তু পরের বার হয়তো এত সস্তায় ছাড়বো না। যাই হোক, আমি এখান থেকে যাওয়ার পর আপনি প্রিয়াঙ্কাকে বলবেন যেন কুশল বরাটের সঙ্গে দেখা করে। আর রইল আপনার ছেলের কথা, আমি কাউকে পাঠিয়ে ওকে অক্ষত শরীরে আপনার কাছে ফেরত পাঠিয়ে দেব। বলে 2 সেকেন্ড থমকে থেকে নীল আবার বলল, তবে আপনার ছেলের কিন্তু আক্কেল জ্ঞান বলে কিছু নেই। ওকে একটু সভ্যতা ভদ্রতা শেখাবেন, যাতে ভবিষ্যতে আর ভুল না করে। আর হ্যাঁ, প্রিয়াঙ্কা যথেষ্ট যোগ্য ভালো মেয়ে, তাই আমি ওর ওপর রাগ দেখাবো না, ওকে সাপোর্ট করাটা থামাবো না। এই ব্যাপারে ওর দোষ নেই, তাই ওকে এর মধ্যে টানবেন না। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন, দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেইলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। এটা শুনে মিস্টার মল্লিক স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা ঝুঁকিয়ে বললেন, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার নীল। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন ওনার ফাঁসির সাজা মকুব হয়েছে। ইতিমধ্যে প্রিয়াঙ্কা চলে এলো আর তারপর বাইরে অব্দি নীলকে ছেড়ে আসতে চাইল, কিন্তু নীল হাত নেড়ে বাধা দিয়ে কুণালকে নিয়ে বেরিয়ে গেল। আজ এখানে যা কিছু হলো নীল সেটাকে খুব একটা গায়ে মাখেনি, তাই বাইরে এসেই ও প্রথমে বিলাসকে ফোন করলো আর সাথে সাথে অমিত মল্লিককে ছেড়ে দেওয়ার আদেশ দিল। এই মুহূর্তে নীলের কাছে আদ্রিতার খোঁজ পাওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। কিডন্যাপারদের কথা ভাবতে ভাবতে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো নীল। ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, ওই লোকগুলো কারা হতে পারে তাহলে? ওর মাথায় ঢুকছিল না এই শহরে কার এত সাহস যে ওর স্ত্রীকে কিডন্যাপ করায়। এরকম কোনো নাম ওর মনে পড়ছিল না। কুণালও সিগারেটে একটা টান দিয়ে বলল, নীল, তুই আদ্রিতার খোঁজটা চালিয়ে যেতে চাস তো? আসলে মল্লিক পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে নীল আর কুণাল শহরের আরো বড় বড় 7-8টা পরিবারের সঙ্গে অলরেডি দেখা করে নিয়েছিল, যাদের উপর নীলের সন্দেহ ছিল। তারা প্রত্যেকে আজ নীল আর কুণালের হাতে জবর ধোলাই খেয়েছে।
কিন্তু নীল কোথাও আদ্রিতার কোনো খোঁজ পায়নি। তাও নীল দৃঢ় গলায় বলল, অফকোর্স খোঁজ চালিয়ে যাব, গোটা কলকাতা শহর উল্টে দিতে হলে তাই দেব, কিন্তু আদ্রিতাকে আমি খুঁজে বের করবই। শুনে কুণাল চিন্তিত মুখে বলল, কিন্তু আমরা তো জানি না আদ্রিতা কোথায়, তুই বল এবার কি করব? তবে এটা বলিস না যে কলকাতা শহরের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তুই আদ্রিতাকে খুঁজবি। নীল সত্যিই সেটা করলে ব্যাপারটা একেবারে হাতের বাইরে চলে যাবে। এই মুহূর্তে ওদের স্ট্যাটাসটা অন্যরকম। ওরা দুজনেই প্রোফাউন্ড রিয়েলমের কাল্টিভেটর। সাধারণ মানুষকে বিরক্ত করলে সেটা ওদের জন্য ভালো হবে না, কারণ ইস্পাত নীতি অনুযায়ী সেটা অপরাধ। কেউ ওদের দুজনের নামে অভিযোগ করে দিলে এম্পায়ারের সামনে ওদেরকে জবাবদিহি করতে হবে, তাতে আরো সময় নষ্ট হবে। এই ভেবে কুণাল বলল, আচ্ছা নীল, তোর কি মনে হয় এটা বহিরাগত কারোর কাজ? ধারা পরিবারের সঙ্গে তো তোর শত্রুতা আছে, তাহলে ওরাই কি? বাকিটা কুণালের বলার প্রয়োজন পড়ল না। ওর কথা শুনেই নীলের দু চোখ চকচক করে উঠল। সাথে সাথে বলল, চল ক্যাম্পিং ইভেন্টে যাই। এতক্ষণ এই পরিবারের কথা নীলের মাথায় আসেনি। ও ভেবেছিল অপূর্ব ধারা আর রৌনক ধারা শত্রুতা নীলের সঙ্গে। পুরুষ সিংহের মতো ওরা নীলের মুখোমুখি যুদ্ধ করবে। স্থানীয় ছোটখাটো গুন্ডাদের মতো স্ত্রীকে কিডন্যাপ করাবে, এটা নীল ভাবেও নি। তাছাড়া ধারা পরিবারের বেস তো ক্যাপিটাল এম্পায়ারে, যেটা কলকাতা শহর থেকে অনেকটা দূরে। তাহলে এত কম সময়ের মধ্যে ওরা এরকম একটা কাণ্ড ঘটাবেই বা কি করে? একদিকে যখন নীল এসব ভাবছিল, আরেকদিকে তখন ক্যাম্পিং ইভেন্টে নবাব গুহ নিজের কেবিনে বসেছিলেন আর ওনার হাতে আসা একটা ইনফরমেশন পড়ছিলেন। এই সময় ভরত মৌলিক ওনাকে খবর দিয়ে বললেন, বলরাম সেনাপতি দুর্গাপুর থেকে ক্যাপিটাল এম্পায়ার যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। ভৈরব গাঙ্গুলির সঙ্গে উনি বেশ খাতির জমিয়েছেন, আর নীলকে উনি রক্ষা করতে চাইছেন। এটুকু বলে থমকে কপাল থেকে ঘামটা মুছে নিয়ে উনি আবার বললেন, আর মিস্টার সেনাপতির সুরক্ষার জন্য আমাদের কিছু লোক ওনাদের পেছন পেছন যাচ্ছে। নবাব গুহ হাতে ধরা লিস্টটা ধীরে ধীরে নামিয়ে রেখে স্তম্ভিত মুখে বললেন, এইবার তো ছেলেটা যেন আকাশে একটা ছিদ্র করে ফেলার মতো অসম্ভব কাজ করেছে। বলরাম সেনাপতি, যে কিনা দুনিয়ার সব ব্যাপার থেকে দূরে থাকেন, তিনি বাইরে এসেছেন। এ অবিশ্বাস্য। বলেই খানিক থমকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এখনো ভারতীয় অপরসায়ন চর্চা কেন্দ্র কি একটুও নড়ে চড়ে বসেনি? ভরত মাথা নেড়ে হতাশ মুখে বললেন, না, এইবার তো ওরা একেবারে শান্ত হয়ে গেছে, বা অন্তত শান্ত থাকার ভান করছে। এটাও হতে পারে যে আমাদের নজর এড়িয়ে ওরা খেলাটার অন্য কোনো পরিণতি ঠিক করছে। এটা শুনে নবাব আরো গম্ভীর হয়ে গেলেন। ওদের কাছে সবচেয়ে বড় সমস্যা এটাই যে নীলের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, নইলে সরাসরি ব্যাপারটা ওরা নীলের সঙ্গেই আলোচনা করে নিতেন। তখনই আচমকা নবাবের কেবিনের দরজা খুলে নীল আর কুণাল দ্রুত ভেতরে ঢুকে এলো। নীল অস্থির মুখে সোজাসুজি বলল, স্যার, আমার আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। নীলকে দেখেই নবাব এবং ভরত উঠে দাঁড়ালেন। হতবাক মুখে ওকে দেখতে লাগলেন। নীল তাতে ভ্যাবাচাকা খেয়ে বলল, কি হলো, আপনারা এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? নীলকে ক্লুলেস দেখে ভরত খানিক দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কোনো খবর পাওনি? নীল অবাক মুখে বলল, কিসের খবর? হয়েছেটা কি? আমি তো এখানে এটা জিজ্ঞেস করতে এসেছিলাম যে কলকাতা শহরে কি ইদানিংকালে কোনো মেজর পাওয়ার শিফট হয়েছে। নীল আসলে পরোক্ষভাবে ধারা পরিবারের ব্যাপারে জানার চেষ্টা করছিল, তাই খানিক ঘুরিয়ে কথাটা জিজ্ঞেস করল। নবাব এদিকে কড়া গলায় জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি অন্য কিছু করার সময় আছে? তুমি জানো কত বড় বিপদের মাঝে ফেঁসেছ তুমি? ব্যাপারটা ঘেঁটে যাওয়ার আগে নীল থামিয়ে বলল, এক মিনিট, মনে হচ্ছে আমাদের সবারই কিছু না কিছু বলার আছে। তবে ঠিক করতে হবে আগে কথাটা কে বলবে। আর যেহেতু আমার ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই প্লিজ আমাকে আগে কথাটা বলতে দিন। আসলে ব্যাপার হলো, আমার স্ত্রীকে কোনো অজানা ব্যক্তি কিডন্যাপ করিয়েছে। এই ব্যাপারটার তদন্তেই আমার আপনাদের সাহায্য চাই। এটা শুনে নবাব আর ভরত হতবাক মুখে একে অপরের দিকে তাকালেন। কথাটা শুনে ওদেরও ধাক্কা লেগেছিল, কিন্তু এই মুহূর্তে আদ্রিতার ব্যাপারটা ওদের কাছে এতটাও গুরুত্বপূর্ণ ছিল না যতটা গুরুত্বপূর্ণ ছিল নীলের প্রাণ বাঁচানো। ভরত তাই খানিক বিরক্ত মুখে বললেন, এটা কি একটা এমার্জেন্সি সমস্যা হলো? নীল ওনার বিরক্তি দেখে আরো বিরক্ত হয়ে রেগে বলল, অবশ্যই, এমার্জেন্সি হবে না কেন? এদিকে নবাব চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন। কয়েক সেকেন্ড কোনো রকমে উনি রাগটা চাপলেন। আসলে নীল যে এরকম চেঁচিয়ে রাগ দেখিয়ে কথা বলবে এটা উনি ভাবতে পারেননি, তাই ওনার খুব রাগ হচ্ছিল। নীল দাদা ঠাকুরের চেলা না হলে নবাব ওকে মেরে ছাল চামড়া ছাড়িয়ে নিতেন। তবু শান্ত গম্ভীর গলায় উনি নীলকে বললেন, তোমার কাছে এটা জরুরি হলে আমার কাছে তোমাকে বলার মতো এর চেয়েও জরুরি একটা খবর আছে। সেটা হলো, ধারা পরিবার ওপরতলার মানুষদের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে একটা রিপোর্ট পেশ করেছে। তাতে লেখা আছে, ব্ল্যাক ফাউন্ডেশনের সঙ্গে যুদ্ধের সময় তুমি ডিভাইন ল্যান্ডের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছো, ওদের সঙ্গে টাকা পয়সা এবং অন্য রিসোর্সের একটা ডিল করেছো। তারপর ওদের দলে সামিল হয়ে বেছে বেছে প্রোফাউন্ড রিয়েলমের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের মেরে ফেলেছো। তোমার অসৎ উদ্দেশ্য প্রোফাউন্ড রিয়েলমের জন্য যথেষ্ট ক্ষতিকারক। এতটা বলে খানিক থেমে একটা বড় করে শ্বাস নিলেন নবাব। তারপর আবার বললেন, বলরাম সেনাপতি,
যিনি বহু বছর দুর্গাপুর থেকে বেরোননি, তিনি ভৈরব গাঙ্গুলির সঙ্গে ক্যাপিটাল এম্পায়ারের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কার জন্য? তোমার জন্য, যাতে তোমাকে এই বিপদের চোরাবালি থেকে বের করতে পারেন। বুঝতে পারছো এবার কোনটা আর্জেন্ট? নীল কিছু বলবে তার আগেই নবাব কড়া গলায় বলে উঠলেন, বাড়ির চালে আগুন ধরলে কেউ কিন্তু আগে গোলাপ বাগান সামলাতে যায় না। তাই প্রেম ভালোবাসার কথা পরে ভেবো, আগে নিজের বিপদ সামলাও। নীল কথাগুলো শুনে হতভম্ব মুখে এবার বলে উঠল, কিন্তু এসবের মানে কি? ভরত এবার কিভাবে কি ঘটেছে সবটা নীলকে বুঝিয়ে বললেন। শুনে কুণালও উত্তেজিত মুখে বলে উঠল, হোয়াট দ্য হেল? তার মানে ধারা পরিবার চায় না নীল বেঁচে থাকুক? ধারা পরিবারের নামে রাগের চোটে কুণাল প্রচুর সাপসাপান্ত করতে লাগলো। এদিকে নীল স্তম্ভিত মুখে বসে এক দৃষ্টে তাকিয়ে রইল চায়ের কাপটার দিকে। তারপর থমকে বলল, আমার মনে হয় না এটা আমার সমস্যার চেয়ে বড় কিছু। তাই আমি চাই ক্যাম্পিং ইভেন্ট আদ্রিতাকে খুঁজে বের করতে আমায় সাহায্য করুক। এইসব ছোটখাটো ব্যাপার আমি দেখে নেব, ধারা পরিবারের সঙ্গে সরাসরি হিসেবটা বুঝে নেব। শুনে নবাব কঠিন মুখে বললেন, এটা ছোটখাটো ব্যাপার? নীলের বিপদের কথা শুনে যেখানে বড় বড় লোকেদের ঘুম উড়ে গিয়েছিল, নবাবের নিজের মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, সেখানে নীল এত হালকা চালে ব্যাপারটাকে দেখছিল যেন এটার কোনো গুরুত্বই নেই। নবাবের ইচ্ছে করছিল মেরে নীলের মাথা থেকে প্রেমের ভূতটা নামান, কিন্তু দাদা ঠাকুরের ভয়ে সেটা করতে পারছিলেন না। রেগে নীলকে কিছু বলতে যাবেন, তখনই নীলের ফোন বেজে উঠল। নীল আর চোখে দেখল স্ক্রিনে অচেনা নাম্বার ভেসে উঠেছে। ও বুঝতে পারছিল না ফোনটা ধরবে কিনা। দোনমনা করে ফাইনালি ফোনটা তুলল। এটা কি তবে আদ্রিতার কিডন্যাপারের ফোন? নাকি কিডন্যাপার কে সেটা জানাতে ফোন করেছে কেউ? এই ফোনটা ধরার পর নীলের জীবনে আবার নতুন কোনো বিপদ আসতে চলেছে? আদ্রিতাকে খুঁজতে নবাব ভরতদের সাহায্য কি পাবে ও?